নমস্কার, দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। আমি পলাশ মুখোপাধ্যায় আবার চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে। আমাদের আজকের গন্তব্য কলকাতা থেকে কম বেশি 70 কিলোমিটার দূরে থাকা জৌগ্রাম এবং কুলিন গ্রাম। সকাল সকাল তাই বেরিয়ে পড়েছি আমরা মানে এই সফরে আমার সঙ্গী, স্ত্রী এবং পুত্র। তিনজনে মিলে তাই চলেছি বর্ধমান জেলার প্রাচীন এই দুই গ্রাম দেখতে। তবে সকাল থেকে ঝিরঝির বৃষ্টি একটু চিন্তায় ফেলেছে আমাদের। দেখা যাক আগামীতে কি হয়। সকাল বলে বালি ব্রিজ বেশ ফাঁকাই রয়েছে। ডানকুনির পরে ফাঁকা হয়ে এলো দুর্গাপুর এক্সপ্রেসওয়েও। বৃষ্টি ভেজা আবহে তরতরিয়ে চলল আমার পক্ষীরাজ। মাঝপথে গুড়াপের আগে একটু দাঁড়ানো হলো প্রাতরাশের জন্য। জাতীয় সড়কের ধারে এই ধাবাটি নতুন হয়েছে দেখলাম। সেখানেই হবে আমাদের প্রাতরাশ। মশালা ধোসা এবং পনির পরোটা দিয়ে সারা হলো সকালের খাওয়া দাওয়া। খাবারের মান খারাপ নয়, ভালোই। ভালো, সকালের খাবারটা ভালোই, খারাপ না, ভালোই খেলাম। এবার আবার পথে আমরা। খামখেয়ালি বৃষ্টিও তার দুষ্টুমি বজায় রেখেছে। কখনো শুকনো, কখনো বা ঝড়ো ঝড়ো বাড়িধারা। এই নিয়েই এগিয়ে চলেছি আমরা। জৌগ্রাম মোড় থেকে এবার বাঁ দিকে নেমে গেলাম। জৌগ্রাম স্টেশন রোড ধরে চললাম স্টেশনের দিকে। স্টেশনের কাছেই আছে রাজরাজেশ্বরী মন্দির। সেই মন্দির দর্শন দিয়ে শুরু হবে আমাদের আজকের ভ্রমণ। চলে এসেছি রাজরাজেশ্বরী মন্দিরে। বৃষ্টি বেশ ভালোই পড়ছে এখন, কিন্তু আমাদের থামায় কে? বৃষ্টি মাথায় করে ঢুকে পড়লাম মন্দির চত্বরে। বড় গেট দিয়ে ঢুকেই প্রথমে দেখা মিলবে বজরংবলীর। তার দর্শন সেরে এরপরে ভিতরের দিকে যেতে হবে। ভিতরে পিছনের দিকে মূল মন্দিরে যাওয়ার পথ। মন্দিরটি দোতলায়। এই যে তার সিঁড়ি। মন্দিরে অবস্থান করছেন রাজরাজেশ্বরী মা। মন্দিরের ভিতর দিকেই পাশ দিয়ে পরপর রয়েছে 64 যোগিনীর মূর্তি। জানলাম রাজরাজেশ্বরী দেবী মা ত্রিপুরেশ্বরীর এক রূপ। এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে, আগে থেকে বলতে হয়। তার বিশদ দেখলাম বাইরেই দেয়া রয়েছে।
তবে এই মন্দিরটি খুব পুরনো বলে মনে হলো না আমার। রাজরাজেশ্বরী মন্দির দেখে এবার চললাম জৌগ্রামের দিকে। সোজা রাস্তা, জাতীয় সড়কের নিচ দিয়ে গিয়ে আমরা চলেছি গ্রামের ভেতরের দিকে। পথেই পড়লো একটা ক্যানেল। বর্ষার জলে পুষ্ট ক্যানেলে মাছ ধরার ভিড়। জায়গাটিও বেশ চমৎকার। দাঁড়ালাম একটু। টিপটিপ করে বৃষ্টি পড়ছে বটে, ছাতা নিয়ে নেমে পড়লাম আমি। এখানে ক্যানেল ভাগ হয়ে দুই দিকে চলে গিয়েছে। ক্যানেলের ধার বরাবর দাঁড়িয়ে একাধিক মৎস্য শিকারী একের পর এক জাল ফেলছেন তারা। সে এক অপূর্ব দৃশ্য। তবে মাছ যে খুব উঠছে তা কিন্তু নয়। তবুও উৎসাহে ভাটা নেই। ওপাশে আরেকটি ক্যানেলের ধার ঘেঁষে চলে গিয়েছে মেঠো পথ। পথের ধারে গাছের সারি, তার ওপাশে সবুজ চাষের জমি। বেশ ভালোই লাগছিল এখানে খানিক দাঁড়াতে। বেশ কিছু সময় প্রকৃতি দেখে এবার আমরা ফের এগোলাম গ্রামের দিকে। সামনেই দেখা যাচ্ছে জলেশ্বর শিব মন্দির। একটু উঁচু ঢিপির ওপরে এই মন্দির। জলেশ্বর মন্দিরের সঠিক বয়স নিয়ে নানা মত পেলাম। কেউ কেউ বললেন এই মন্দির নাকি ১৫০০ বছরেরও পুরনো। আবার কারো কারো মতে এর বয়স একটু কম, অতটা নয়। তবে মন্দিরে একটা জৈন দেউলের রীতি লক্ষ্য করা যায়। মন্দিরের প্রবেশদ্বারটি দেখলেই বোঝা যায় সেটি অনেকটা জৈন মন্দিরের আদলে তৈরি। শোনা যায় বর্ধমান মহাবীর কোনো এক সময় এখানেই ছিলেন। তার সময়ে এই এলাকায় জৈন ধর্ম প্রসার লাভ করে। মন্দির অবশ্য এখন বন্ধ। দরজার ফাঁক ফোকর দিয়েই বাবা জলেশ্বরের ছবি তোলা হলো। সামনের নাট মন্দিরটি অবশ্য পরে তৈরি করা হয়েছে। তার গঠনশৈলী দেখেই বোঝা যায়। মন্দিরের দাওয়ায় দাঁড়িয়ে দেখা যায় চারপাশটা। পাশেই এই মাঠে শিবরাত্রির সময় বিরাট মেলা বসে। বৃষ্টি অবশ্য এতক্ষণে ক্ষান্ত দিয়েছে। জলেশ্বর মন্দিরের সামনেই দেখা স্থানীয় বাসিন্দা কাশীনাথ ঘোষের সঙ্গে নিজেই আলাপ করতে এগিয়ে এলেন। আমি জৌগ্রামে ভালো মিষ্টির খোঁজ করতেই এক বাক্যে নিজের থলে থেকে বের করে দিলেন ছানার গজা। শুনলাম এই ছানার গজার নাকি খুব নাম ডাক এখানে। আমাদেরও খেয়ে খারাপ লাগলো না। শুধু ছানার গজা খাওয়ানোই নয়, কাশীনাথবাবু নিজের বাড়িও নিয়ে যেতে চাইলেন। তার কাছ থেকে করজোরে বিদায় নিয়ে আমরা আবার পথে। এবার চলেছি ছানার গজা খেতে। সত্যি গ্রামের মানুষ এখনো কত সহজ সরল সেটাই ভাবছিলাম। কোনো পরিচয় নেই, আর দেখা হবে কিনা তারও ঠিক নেই। কিন্তু কাশীনাথবাবু কেমন প্রথম দেখাতেই নিজের জন্য আনা ছানার গজা আমাদেরকে বের করে দিলেন। শুধু তাই নয়, দুপুরে ভাত খাওয়ার জন্য জোরাজুরি করছিলেন খুব। আমরা শহুরে মানুষ বোধহয় এতটা ভাবতেই পারি না। কথা বলতে বলতেই চলে এসেছি মাঝি পাড়ায় মা তারা মিষ্টান্ন ভাণ্ডারের সামনে। এখানেই মিলবে সেই ছানার গজা।
দোকানে রয়েছেন বিকাশ ঘোষ। এলাকায় এই দোকান বিকাশের মিষ্টির দোকান বলেই বেশি পরিচিত। অন্যান্য মিষ্টিও পাওয়া যায় এই দোকানে, সেগুলিও খারাপ নয় মোটেই। তবে ছানার গজার নামটা কি বেশি। দেখলাম নতুন ছানার গজা তৈরি হয়েছে, ঝুড়িতে রাখা সেগুলি দেখেই বেশ লোভ হচ্ছিল। আমরা তার ছানার গজার সুনাম শুনে এসেছি, এ কথা শুনেই চটপট ছানার গজা বের করে খেতে দিলেন বিকাশবাবু। আমার ছেলে তো পেয়েই শুরুও করে দিল খাওয়া। তুই কেমন খাচ্ছিস? ভালো পাচ্ছি। ভালো ভালো খেতে? বিকাশবাবুর ইয়ে খেয়ে ভালো লাগছে? ছেলের পর এবার বাবার পালা। আমিও ছানার গজা পেয়ে বেশ নস্টালজিক। এই দোকানের নাম মা তারা সুইটস নাকি? তারা মাছ মিষ্টান্ন। তারা নাম। এই হাতে এসে গেছে ছানার গজা। ছানার গজার সঙ্গে আমার একটা স্মৃতি জড়িত আছে। আমি গোবরডাঙ্গার ছেলে, আপনারা অনেকেই জানেন। এখন আমাদের গোবরডাঙ্গার ছানার গজা খুব বিখ্যাত ছিল একটা সময়, এখন আর না ভালো পাওয়া যায় না। তো এখানে এসে এই ছানার গজা পেয়ে আমরা অত্যন্ত খুশি হয়েছি। এই যে বিকাশবাবুর ছানার গজা একটু খেয়েছিলাম, সুন্দর লেগেছিল। আবার একটু খেয়ে দেখি, খেয়ে বলছি ভালো করে যে বিষয়টা কি। ভাল লাগছে, খুব বেশি রস নেই, একটু শুকনো শুকনো ছানার গজা, বেশ সুন্দর লাগলো। ছোটবেলার স্মৃতি ফিরে পেলাম। আর মিষ্টিও যে খুব আহামরি এরকম নয়, কিন্তু মিষ্টিও কম। তো আমার কিন্তু অনেকদিন পরে ছানার গজা খেয়ে ভালো লেগেছে। জৌগ্রামে বা এই যে মাঝিপাড়ায় যদি আসেন, তাহলে কিন্তু বিকাশদার এই ছানার গজাটা খেতেই হয় একবার। আমরা এসছি, আমরা খাচ্ছি, একটু তাহলে ছানা গজা খেতে থাকি। এরপরে আমরা যাবো আরও অনেকগুলো জায়গা দেখবো আজকে, সেখানে পরে যাচ্ছি। আগে ছানার গজা খাওয়া। ছানার গজাটা ভালোই খাওয়া হলো। অন্য মিষ্টিও বেশ ভালো খেতে, দামও বেশি নয়। ছানার গজা 6 টাকা পিস, অন্য মিষ্টির দামও 5 থেকে 6 টাকার মধ্যেই। খাওয়া দাওয়া সেরে বিকাশবাবুকে বিদায় জানিয়ে এবার বেরোলাম এখান থেকে। যাব কুলিন গ্রাম, তবে তার আগে ঘুরে যাওয়া হবে মা মুক্তকেশীর মন্দির। চললাম সেদিকে। এসে গিয়েছি মন্দিরের কাছাকাছি। ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দির। এবার বড় রাস্তা ছেড়ে বাঁ দিকে বেঁকে গেলাম। সামনেই গোপালপুরের শতাধিক বর্ষ প্রাচীন জগৎমাতা মা মুক্তকেশীর মন্দির। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে জৌগ্রাম মেমারি যাওয়ার পথে মেমারির দিকে যেতে 1 কিলোমিটার, অথবা হাওড়া বর্ধমান কট শাখায় জৌগ্রাম স্টেশন থেকে টোটো, বাস বা ট্রেকারে গোপালপুর মাঝের মোড় স্টপেজের গাই হচ্ছে এই মন্দির। এই মন্দিরের বয়স শুনলাম 100 বছরেরও বেশি। তবে আগে এই মন্দিরের আকার ছোট ছিল। বছর 20 এখনকার এই সুন্দর মন্দিরটি নবরূপে গড়ে উঠেছে। এখনও মন্দির চত্বরে তার সৌন্দর্যায়নের কাজ চলছে। অনেকটা ফাঁকা জায়গা জুড়ে এই মন্দির, শান্ত চুপচাপ পরিবেশ, পাশে রয়েছে একটা বড় পুকুর। এবার ঢোকা যাক মন্দিরের ভিতরে। রয়েছেন মা মুক্তকেশী, পুজো চলছে দেখলাম। মা এখানে শান্ত রূপা, চণ্ডী রূপে পূজিতা। পরিচ্ছন্ন শান্তময় পরিবেশ। মা ও ছেলে পুজো দেখতে বসে গেল। আমিও এই ফাঁকে ঘুরে নিলাম চারপাশটা। মুক্তকেশী মায়ের সঙ্গে আছেন অন্যান্য দেবদেবীরাও।
কার্তিক এবং চৈত্র মাসে এখানে বড় করে পুজো হয়। পরিবেশটি মন্দ নয়, একবেলার জন্য ঘুরে যেতেই পারেন এখান থেকে। এখানে থাকার জন্য জায়গাও তৈরি হচ্ছে দেখলাম। মা মুক্তকেশীর মন্দির দেখার পর এবার চললাম কুলিন গ্রামের দিকে। যেতে যেতেই কুলিন গ্রাম সম্পর্কে একটু বলে নেওয়া দরকার। আনুমানিক 1080 সালে বল্লাল সেন কান্যকুব্জ থেকে আগত হিন্দুদের মধ্যে 19 জন ব্রাহ্মণ এবং 3 জন কায়স্থকে কৌলিন্য মর্যাদা দান করেন। তাদের মধ্যে 4 জন ছিলেন বর্ধমান জেলার এই কুলিন গ্রামের অধিবাসী। মতান্তরে এই গ্রামের আগের নাম ছিল চম্পকলতিকা। এগুলো সবই জনশ্রুতি হলেও গবেষক যজ্ঞেশ্বর চৌধুরীর মতে কুলিন বা বর্ধিষ্ণু লোকের বাসের জন্যই এই গ্রামের নাম কুলিন গ্রাম। বহু প্রাচীন মন্দিরের সমাবেশ এই গ্রামে। একে বৈষ্ণব তীর্থ বলেন অনেকেই। কায়স্থ কুলেতে জন্ম, কুলিন গ্রামে বাস। ভণিতায় শ্রীকৃষ্ণ বিজয়ের কবি মালাধর বসু তার নিবাসের উল্লেখ করেছেন এভাবেই। কুলিন গ্রামে ঢুকতেই নজরে পড়বে সেই মালাধর বসু স্মৃতিস্তম্ভ। কুলিন গ্রাম নামের সার্থকতা বোধহয় এই গ্রামের সুসন্তানদের জন্যই। মালাধর বসু জন্মগ্রহণ করেছিলেন 15 শতাব্দীর প্রথম ভাগেই। শ্রীমদ্ ভাগবত ও ব্রহ্মবৈবর্ত পুরাণ অবলম্বনে তার শ্রীকৃষ্ণ বিজয় রচনাকাল 1873 থেকে 80 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে। মালাধর বসুর পৌত্র রামানন্দ বসু ছিলেন শ্রীচৈতন্যদেবের অন্তরঙ্গ পার্ষদ। এই বসু পরিবারের আমন্ত্রণেই শ্রীচৈতন্যদেব কুলিন গ্রামে আসেন এবং 3 দিন অবস্থান করেন। সামনের মোড়েই একটা বাঁশের মাচা। ব্যাস, আমার স্ত্রী অধিষ্ঠিতা হলেন সেই মাচায়, সঙ্গে পুত্র। বসে নাকি ভালোই লাগছিল তাদের। যাই হোক, এবার একটু এগোনো যাক এখান থেকে আরো কিছুটা এগিয়ে গেলেই মদন গোপাল মন্দির। চললাম সেদিকেই। কুলিন গ্রামের প্রাচীনতম এবং বৃহত্তম এই গোপাল মন্দির। অনুমান করা হয় এই মন্দির পাল বা সেন রাজাদের আমলে তৈরি। সেই হিসেবে এই মন্দিরের বয়সও 1000 বছরেরও বেশি। এখানে দর্শন পেলাম কোষ্ঠী পাথরের গোপাল বিগ্রহ ও পাশে শ্রী রাধিকা এবং শ্রী লতিকা মূর্তি। জনশ্রুতি, আগে গোপালজিউ একা থাকলেও শ্রী চৈতন্যদেবের নির্দেশেই একাকী গোপালের পাশে পরবর্তীকালে শ্রী রাধিকা এবং শ্রী লতিকার মূর্তি প্রতিষ্ঠা করা হয়। মন্দিরের সামনে বিশাল গোপাল দিঘি, কাজল কালো জলে যমুনার ছায়া। ধরা হয় বৃন্দাবনের যমুনার সঙ্গে এই দিঘির কোনো এক সম্পর্ক রয়েছে, তাই এর জল কখনো শুকোয় না। মাঘ মাসের 1 তারিখে দিঘির পাড়ে বিশাল মেলা বসে। আম্রকুঞ্জের ছায়া ঘেরা দিঘিটি বেশ সুন্দর, তাই এর ধারে বসে থাকতেও ভালোই লাগে। এখান থেকে কিছুটা এগিয়ে রয়েছে কুলিন গ্রামের রথ। এই রথও বিখ্যাত। কুলিন গ্রামের রথ প্রাচীন ঐতিহ্যের প্রতীক। 30 ফুট উঁচু রথটিকে সারা বছর রোদ জলের হাত থেকে বাঁচাতে ছাদ দেয়া ঘর নির্মাণ করা হয়েছে। এই রথটি কিন্তু তৈরি হয়েছে প্রায় 50 বছর আগে। উপযুক্ত পরিচর্যার ব্যবস্থা থাকায় রথটিকে প্রায় নতুন মনে হয়। এখানেও একটি কাহিনী আছে। বসু পরিবারের কৃষ্ণ ভক্তিতে প্রীত হয়ে শ্রী চৈতন্যদেব প্রতি বছর পুরীতে স্নানযাত্রায় কুলিন গ্রাম থেকে পট্টডরি পাঠানোর দায়িত্ব দেন। পট্টডরি হলো তুলোর ওপর নানা রঙের রেশম সুতো দিয়ে পাকানো কাছি বা বন্ধনী।
এই কাছি দিয়েই জগন্নাথ বলরাম সুভদ্রাকে পুরীতে রথের সঙ্গে বাঁধা হতো এবং গলায় মালার মতো পরানো হতো। পরবর্তীকালে অবশ্য এই পট্টডোরি সরবরাহে ছেদ পড়ে। পাশেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির। কুলিন গ্রামের জগন্নাথের পুরনো মন্দিরটি কালের অতলে হারিয়ে গিয়েছে। মন্দিরের প্রবেশদ্বারটি প্রাচীন ঐতিহ্যকে জানান দিতে এখনও টিকে আছে মাথায় বট গাছের বোঝা নিয়ে। পুরনো মন্দিরের বিগ্রহগুলিকে স্থাপন করা হয় বহু পরে নির্মিত এই দালান মন্দিরে, কিন্তু মন্দিরটি বন্ধ থাকায় আমরা অবশ্য জগন্নাথ দেবের দর্শন পেলাম না। এখানে রয়েছে আরও বেশ কিছু মন্দির, সময়াভাবে সব কিছু দেখা সম্ভব হলো না, তাই এবার চললাম হরিদাস ঠাকুরের পাটবাড়ি। গ্রামের একেবারে শেষ প্রান্তে এই পাটবাড়ি। সরু রাস্তা দিয়ে চলেছে আমাদের গাড়ি। সবুজের মধ্যে দিয়ে এই পথটি কিন্তু বেশ। মিনিট 10 পর পৌঁছলাম গ্রামের শেষ ও নির্জন স্থানে শ্রী হরিদাস ঠাকুরের পাটবাড়ি বা শ্রী হরিদাস মঠে। পরিবেশটি ভারী চমৎকার, শান্ত, নির্জন, নিরিবিলি, চতুর্দিকে ক্ষেত, এক কথায় দারুণ। এই যে ছোট্ট পদ্মপুকুরটি রয়েছে, শুনলাম শ্রীচৈতন্য যখন এসেছিলেন তখন এই পুকুরেই তিনি পা ধুইয়েছিলেন। এবার ঢুকলাম মন্দিরের ভিতরে। এই মঠে হরিদাস ঠাকুর 4 মাস ছিলেন। তার কাছেই এখানে এসে 3 দিন ছিলেন মহাপ্রভুও। তাই এই মঠ তথা কুলিন গ্রাম বৈষ্ণবদের কাছে মহাতীর্থ। এখানকার নতুন মন্দির, নাট মন্দির, রান্নাঘর, ধানের গোলা, পুকুর, বাগান, তুলসী মঞ্চ সবই বেশ মনোরম। মন্দিরে ভক্তি কথা চলছিল, অনেকেই তা শুনছিলেন। আমার স্ত্রী পুত্রও সেখানেই অংশগ্রহণ করল। মন্দিরের ঠিক সামনেই রয়েছে হরিদাসের একটি মূর্তিও। মঠের পিছন দিকে এলাম এবার আমরা। এখানে আছে সেই নিম এবং বকুল গাছটি, যার নিচে বসে সাধনা করতেন হরিদাস ঠাকুর। এই গাছের নিচে রাখা আছে 2টি পদচিহ্ন। উপরেরটি শ্রীচৈতন্য দেবের, নিচেরটি হরিদাস ঠাকুরের। হরিদাস ঠাকুর এখান থেকে পরে মহাপ্রভুর সঙ্গে নীলাচলে চলে যান। আরও পিছনের দিকে বাগানে রয়েছে বেশ কিছু সমাধি। শুনলাম এগুলি মঠে থাকা বিভিন্ন সাধুদের সমাধি। জানলাম প্রতিদিন এলাকার দরিদ্র মানুষেরা অন্নভোগ পান এখানে। সাধারণের জন্য ব্যবস্থা আছে। মঠ থেকে বেরিয়ে এবার গেলাম একটু প্রকৃতির মাঝে। সবুজ ক্ষেতের মধ্যে দিয়ে পায়ে চলা পথ, বেশ ভালোই লাগছিল। ধান লাগানো হয়েছে মাঠে। এগোলাম সেই পায়ে চলা পথ ধরেই। সামনেই ছোট্ট ক্যানেল, তার উপরে একটি পায়ে চলা সরু সাঁকো। সবুজ আবহে হরিণের বিশ্রাম, এই সবই দেখছিলাম মন ভরে। কিন্তু এত সময় যে হাতে নেই, যেতে হবে আরো অনেক জায়গায়। তাই আবার পথে আমরা কুলিন গ্রামকে বিদায় জানালাম। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে কত যাতায়াত করেছি, কিন্তু তার পাশেই এত সমৃদ্ধ, শিক্ষিত, ঐতিহাসিক একটা গ্রাম আছে তা খেয়ালই করা হয়নি এতদিন। কুলিন গ্রামকে আমার কিন্তু খুব ভালো লেগেছে। ইচ্ছে আছে আবার একদিন আসবো এখানে। এখান থেকে বেরিয়ে আমরা যাব বারুলের দিকে, সেই সঙ্গে যাব ভাস্তারা এবং গুড়াপেও। তবে সেই গল্প নিয়ে আসছি আগামী বুধবারে পরের পর্বে।
এই বেলা বলে দিই এখানে আসার ব্যাপারে। গাড়িতে এলে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে জৌগ্রাম আসা যায় সহজেই। ট্রেনে এলে হাওড়া বর্ধমান কর্ড লাইনে জৌগ্রাম স্টেশনে নামতে হবে। জৌগ্রাম স্টেশন থেকেই কুলিনগ্রামের জন্য ট্রেকার বা অটো মিলবে। দুপুরের খাবারের জন্য ভালো হোটেল কিন্তু এখানে নেই। জাতীয় সড়কের ধারে ধাবা পাবেন। তবে সকাল সকাল এলে কোনো একটা মন্দিরে ভোগের ব্যবস্থা হয়ে যেতেই পারে। আজ তাহলে এই পর্যন্তই। আবার যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে ফিরে আসছি আগামী বুধবারে। ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল।